আসসালামু আলাইকুম। শুরু করছি বাড়ির নাম বৃষ্টিলেখা উপন্যাস। লেখনীতে সাবিকুন নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। টুকুর বড় চাচা মারা গেছেন। বাড়ির বড়রা সবাই সেখানে চলে গেল। বাড়িতে পলিন, বৃষ্টি, পলিনের বাবা আর দাদি থেকে গেলেন। কয়েকদিন থেকেই টানা বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই সবাই চলে গেল। কথা ছিল যেদিন যাবে সেদিনই ফিরে আসবে, কিন্তু বৃষ্টির জন্য আটকে গেল। একটু বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ চলে যায়। সন্ধেবেলা তাই দুই বোন মিলে বারান্দায় বসে আছে। দাদি ঘুমিয়ে পড়েছে, তার আবার সন্ধ্যা হলেই ঘুমানোর অভ্যাস। খানিকক্ষণ ঘুমিয়ে উঠে এশার নামাজ পড়ে রাতের খাবার খায়। বারান্দায় একটা মোমবাতি জ্বলছে। গল্প যা করার সেটা পলিনই করছে। বৃষ্টি হু হা শব্দে জবাব দিচ্ছে। ওর মনোযোগ গল্পের বইয়ে। ইদানিং এত বেশি গল্পের বই পড়ছে যে মাঝে মধ্যে খাওয়া দাওয়াই ভুলে যায়। পলিন বিরক্ত গলায় বলল, তোমার সঙ্গে গল্প করে মজা নেই। তুমি তো সব মনোযোগ বইয়ে দিয়ে রেখেছ। এই বইটা ইন্টারেস্টিং রে, দারুণ গল্প। ধুর, কি যে পড়ো! প্রেমের গল্প তো সবই এক। প্রথমে একজনের ভাল লাগবে, অন্যজনের লাগবে না, পরে অন্যজনেরও লাগবে। দারুণ প্রেম হবে, তারপর হয় বিচ্ছেদ, না হয় মিল। একই তো। এটা একটু ভিন্নতর। ত্রিভুজ প্রেম। ত্রিভুজ প্রেমের গল্প তো আরো ভয়ঙ্কর। ত্রিভুজ প্রেমের গল্পের বই পুড়িয়ে ফেলা উচিত। বৃষ্টি হেসে ফেলল, বলল, কেন? একজনকে দুজন লোক ভালোবাসে, এটার কোনো মানে হয়? এতে একজন থাকে যার কষ্ট পেতে হয়। প্রেম, ভালোবাসা আনন্দের ব্যাপার, সেখানে কষ্ট কেন আসবে? তাছাড়া দুনিয়ায় লোকের কি অভাব যে দুজন লোকের একজনকেই ভালোবাসতে হবে? বৃষ্টি হেসে ফেলল। দারুণ বলেছিস কিন্তু। কোনো কিছু না ভেবে বললেও কথাটা কিন্তু দারুণ। তুই কি জানিস, মাঝে মধ্যে তুই কিছু চমৎকার কথা বলে ফেলিস, আর তখন মনে হয় যে তুই সত্যিই ছোট মার মেয়ে। ধন্যবাদ বুবু। না হলে সকলের কথা শুনে আমার তো মনে হতো আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে। বৃষ্টি আবারও হাসলো, বলল, গল্পটা শুনবি? বলো। এই গল্পের নায়িকাকে দুজন নায়কই ভালোবাসে, আর নায়িকা চরিত্রটা কনফিউজিং। দুজনের জন্যই তার মায়া। কি আশ্চর্য! একটা গল্পে দুজন নায়ক কি করে হয়? নায়ক হবে একজন। ওহ, সিনেমায় দুজন নায়ক থাকে না সেরকম। ওহো, সেটাও ভুল। নায়ক একজনই হয়, যার সঙ্গে নায়িকার মিল হয় সেই নায়ক, আর অন্যজন ছ্যাঁকাখোর। আচ্ছা যা, বাদ দে, তোর গল্প শুনতে হবে না। আচ্ছা বলো। নায়িকা আসলে কাউকেই কষ্ট দিতে চায় না, তাই সিদ্ধান্ত নিয়েছে সে কাউকেই বিয়ে করবে না। বিয়ে করবে অন্য একজনকে। যাহ, তাহলে সেই অন্য একজনই তো নায়ক। ওই দুইটা তো ছ্যাঁকাখোর। বৃষ্টি বিরক্ত গলায় বলল, তোর সঙ্গে বলাই তোর সঙ্গে বলাই ভুল হয়েছে আমার। না, তুমি একটা ব্যাপার দেখো। আবির ভাইয়ের সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে সেই তো তোমার নায়ক। বিয়ে না হলে তো আর নায়ক হবে না। যার সঙ্গে বিয়ে হবে সেই নায়ক হবে। এখানে আমার বিয়ে আসছে কেন? আমি কি কোনো গল্পের নায়িকা? হতেও তো পারো কেউ তোমাকে নিয়ে লিখে ফেললো। কে লিখবে? তুই? পলিন একটু ভেবে বলল, আমি যদি লিখি তাহলে সবাইকে নিয়ে লিখব। বাবা, মা, বড় মা, কাকা, দাদি, ফুপু, টুকু ভাই, ভাবি, বলদা, আতিফ, সবাইকে নিয়ে। বৃষ্টি মৃদু মৃদু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আতিফকে নিয়ে তো লিখবিই। পলিন একটু লজ্জা পেল, বলল, ধ্যাত, আমার ওসব প্রেম টেম হবে না। কেন? তোর তো খুব ইচ্ছে বাড়ির পাশে বিয়ে করার, তাহলে? বৃষ্টির কথা বলার ধরন দেখে পলিন দুষ্টুমি করে বলল, করতে পারি, তুমি আবির ভাইকে যদি বিয়ে করো। ঘুরে ফিরে তুই আমার বিয়েতে এসে থামিস কেন? পলিন শব্দ করে হাসলো, বলল, তোমাকে রাগাতে একটা নামই যথেষ্ট। বৃষ্টি চুপ করে রইল, কিছু বলল না। আবির ওর বারান্দা থেকে চিৎকার করে করে পলিনকে ডেকে বলল, রাত বিরাতে এমন রাক্ষসীর মতো হাসছিস কেন? তোর হাসির শব্দে ঝিঝি পোকা পর্যন্ত ডাকা ডাকা বন্ধ করে দিয়েছে। পলিন কিছু বলার আগে বৃষ্টি বলল, বল, মেয়েদের মতো আড়ি পাতা বন্ধ করো।
পলিন বৃষ্টির বলা কথা আবিরকে বলতেই আবির বলল, চামচামি বন্ধ কর পলিন, বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে, খেলে চলে আয়। পলিন বলল, আসছি আসছি। সুচিত্রা সেনের ইচ্ছে হলে আসতে পারে, তাকে আলাদাভাবে না বললে তো হবে না, গণ্যমান্য মহিলা। পলিন জিজ্ঞেস করলো, যাবে বুবু? বৃষ্টি কঠিন গলায় বলল, না। খিচুড়ির লোভে আবিরদের বাড়িতে গিয়ে পলিন কঠিন ধরা খেলো। আবির ওকে দেখেই হুঙ্কার দিয়ে বলল, এই এদিকে আয়। পলিন প্রায় নাচতে নাচতে গিয়ে আবিরের সামনে হাজির হলো। আবির একটা চিঠি দেখিয়ে জিজ্ঞেস করলো, এটা তুই লিখেছিস? পলিনের মুখটা শুকিয়ে গেল। বজ্জাত আতিফ আবিরকে চিঠিটা দিল। পলিন সাহস সঞ্চার করে বলল, না, আমি কেন লেখাবো? তুই ছাড়া এমন বদমায়েশি আর কে করবে? হাতের লেখা একটু বৃষ্টির মতো লাগছে, ওকে দিয়ে লিখিয়েছিস? না, আমি এসব লিখিনি। আমি ভদ্রবাড়ির মেয়ে, আমি কিছু জানি না। কিছু জানি না মানে? তুই সব জানিস। যে চিঠি লিখেছে তাকে ধরবো, তোর ব্যবস্থা পরে নেব, তোর ভদ্রগিরি ছুটিয়ে দেব। আতিফ ওখানেই উপস্থিত ছিল, কোনো কথা খরচা না করে মজা দেখলো আর মিটিমিটি হাসলো, যেটা পলিন সবসময় করে। পলিন একবার আতিফকে দেখে মনে মনে বলল, এক মাঘে শীত যায় না। বৃষ্টির জন্য খিচুড়ি নিয়ে আবিরই এলো, এক হাতে হারিকেন আর অন্য হাতে খিচুড়ির প্লেট। প্লেটটা টেবিলে রেখে আবির বৃষ্টিকে বলল, তুই আতিফকে চিঠি লিখতে শুরু করেছিস কেন? বৃষ্টি চমকে উঠে বলল, মানে? মানে তুই আমার ভাইকে কেন উল্টাপাল্টা চিঠি লিখে পাঠাচ্ছিস? আমি বাড়িতে নেই এই সুযোগে আমার ভাইয়ের পিছনে লাগছিস? কিসের চিঠি? কোনো চিঠি লিখিনি, যা মুখে আসছে বলে যাচ্ছ। আবির কাগজটা বৃষ্টির হাতে দিয়ে বলল, এই দেখ, এখানে আমার নাম লেখা আছে। হাতের লেখা তো তোর। না, আমার না। তুই তো দেখি ভালো মিথ্যেও বলতে পারিস, অবশ্য সেটার প্রমাণ আগেই পেয়েছি। তবে তোর কিছু মিথ্যে কিন্তু খুবই মিষ্টি, একদম ডায়াবেটিস ধরিয়ে দেবার মতন। বৃষ্টি বুঝতে না পেরে তাকিয়ে রইল। আবির বিচিত্র ভঙ্গিতে হাসলো। আবির বলল, তবে তুই দারুণ চিঠি লিখিস। কার কাছ থেকে শিখলি রে? একদম কাব্যিক স্টাইলে। বৃষ্টি বুঝতে পারল আবিরকে লেখা চিঠিটা বিছানার তোশকের নিচে রেখেছিল। পলিন সেটা। বৃষ্টি আর ভাবতে পারল না, চোখ বন্ধ করে ফেলল। আবির ফিসফিস করে বলল, তোর চিঠি আজ পাওয়ার পর সারাদিন রাত ওটাই পড়ছি। পরীক্ষার আগে বাংলা গ্রামারও এত পড়িনি। বৃষ্টি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আবির বলল, যাই বাবা, না হলে ভস্ম হয়ে যাব। পলিনের এমনিতেই মনটা খারাপ ছিল। আতিফ আর আবির মিলে আজ খুব খেপিয়েছে। ঘরে ফিরতেই বৃষ্টির জেরার মুখে পড়ল। বৃষ্টি গম্ভীর গলায় বলল, তুই আবিরকে আমার লেখা চিঠিটা কেন দিয়েছিস? পলিন চমকে উঠল। আবির এই কথাও বলে দিয়েছে? পলিন কিছু বলল না, চুপ করে রইল। অপেক্ষা করল গালে থাপ্পড় পড়ার। আজ নির্ঘাত মারবে ওকে। বৃষ্টি হঠাৎই শান্ত গলায় বলল, কাল থেকে তুই আমার সঙ্গে কথা বলবি না।